টুটু বসুকে হিয়ারিং নোটিশ। মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বসুকে শুনানিতে ডাক। 19 জানুয়ারি সপরিবারে শুনানিতে ডাক। 2002 সালে হাঙ্গারফোর্ট স্ট্রিটের বাসিন্দা ছিলেন, আর সেখানকার ভোটার লিস্টে টুটু বসুর নাম পাওয়া যায়নি বলে খবর। আমার সঙ্গে ইরন রয়েছে, কথা বলবো ইরনের সঙ্গে। ইরন, এর আগে আমরা দেখেছিলাম যে ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, অন্যদিকে ভারতীয় পেসার মোহাম্মদ শামিকে দেখেছি, বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অভিনেতা সাংসদ দেবকে ডাকা হয়েছে। এবার সেই তালিকায় নাম জুড়ল মোহনবাগান কর্তারও। মোহনবাগান কর্তা শুধু নন, তিনি কিন্তু মোহনবাগানের প্রাক্তন প্রেসিডেন্ট, প্রাক্তন সাংসদ এবং অবশ্যই তিনি একজন উদ্যোগপতি বা শিল্পপতি। শুধু টুটু বোস তিনি নন, তার 91 বছর বয়স, তাকে ডাকা হয়েছে। তার ছেলে সৃঞ্জয় বোস, তিনিও প্রাক্তন এমপি, বর্তমানে মোহনবাগান শতবর্ষ পেরিয়ে যাওয়া ক্লাবের তিনি সচিব, এবং তার ছেলে অরিঞ্জয় বোস। অর্থাৎ গোটা বোস পরিবার, টুটু বোসের যে গোটা পরিবার, তাদেরই শুনানিতে ডাকা হয়েছে। আগামী 19 জানুয়ারি বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে যে শুনানি, সেখানে ডাকা হয়েছে। কেন ডাকা হয়েছে? পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে প্রথমে বিএলও যা দায়িত্বে ছিলেন তারা বলেছিলেন আপনাদের সমস্ত ডকুমেন্ট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু গতকাল একটা আচমকা নোটিশ আছে, সেখানে বলা হয় যে কোনোভাবে 2002 তালিকায় তাদের পরিবারের নাম পাওয়া যাচ্ছে না। 2002 সালে তারা হাঙ্গারফোর্ট স্ট্রিটের বাসিন্দা ছিলেন, সেই সময় সেখানে তারা ভোট দিতেন, এবং তাদেরকে বলা হয়েছে সেই 2002 সালে নাকি তাদেরকে যে অভিযোগ বোস পরিবারে বা সৃঞ্জয় বোস যেটা জানিয়েছেন যে হাতে লেখা ভোটার স্লিপ হতো বা হাতে লেখা ভোটারের যে তালিকা হতো সেটা নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা যুক্তি দেওয়া হয়েছে। এবং পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রাক্তন দুজন এমপি, সেই দুজন এমপি, দুজন ময়দানে পরিচিত কর্তা, তাদেরকে যেভাবে ডেকে হেনস্থা করা হচ্ছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে কি হবে, এই প্রশ্ন তাদের পরিবারের তরফ থেকে তোলা হচ্ছে। হুইল চেয়ার ছাড়া যাতায়াত করতে পারেন না টুটু বোস, তার 91 বছর বয়স, শারীরিকভাবে কোনোভাবেই সম্ভব না তিনি সশরীরে গিয়ে হাজিরা দেবেন। পরিবারের তরফ থেকে বলা হয়েছে তার যাবতীয় ডকুমেন্ট নিয়ে সৃঞ্জয় বোস এবং তার ছেলে তারা দুজন যাবেন। কিন্তু প্রশ্ন যেটা তোলা হচ্ছে যে প্রাক্তন দুজন এমপি, যথেষ্ট পরিচিত মানুষ, তাদের নাম নেই এবং এখন এসে তাদেরকে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে, এটা কিন্তু যথেষ্ট ভাবে তারা মর্মাহত এবং তাদের পরিবারের ক্ষেত্রে তারা যথেষ্ট তাদের খারাপ লাগাই কাজ করছে বলে জানিয়েছেন। সব মিলিয়ে মোহনবাগানের কর্তা, মোহনবাগানের অন্যতম জনপ্রিয় কর্তা, প্রাক্তন সভাপতি, মোহনবাগান রত্ন যিনি পেয়েছেন টুটু বোস, তিনি এবং তার পরিবারকে ডাকা হয়েছে আগামী 19 তারিখের শুনানিতে। তারা যাবেন, কিন্তু যাওয়ার আগে বোস পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তারা করছেন যে এভাবে হেনস্থার কারণ কি, এভাবে হেনস্থা যদি তাদেরকে করতে হয় সাধারণ মানুষের ক্ষেত্রে কি অসুবিধা, তাদেরকে কি ফেস করতে। এবং এটাও পরিষ্কার সৃঞ্জয় বোসের দাবি যে যদি ভোটারদের এসআইআর নামে তো মানুষকে ভোটের অধিকার দেওয়া, কোথাও গিয়ে শুনানির মাধ্যমে সেটা কি খর্ব করার চেষ্টা হচ্ছে, এই প্রশ্নকেও তারা তুলছেন। বেশ, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে ভারতবর্ষের নাগরিক কিনা আমি, আমার ভোট অধিকার আছে কিনা সেটার জন্য এত বছর পরে গিয়ে প্রমাণ দিতে হবে, এটা সত্যি দুর্ভাগ্যজনক। এইভাবে হেনস্থা করাটা তো উচিত নয়। লোকে তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। আমার চিরকাল 2002 এর আগে লামাটিনিয়ারে ভোট দিয়েছি, বলছে হাতে লেখা তখনকার লিস্ট নাকি নেই নাম। তখনই মনে হয় যে ইলেকশন কমিশনের উদ্দেশ্যটা কি, মানুষকে ভোট দিতে আসা না মানুষকে বাদ দিয়ে দেওয়া। গ্রামে 150 বাসিন্দাকে এসআইআর নোটিশ। 30 কিলোমিটার দূরে শুনানিতে যেতে নারাজ। গ্রামের কাছে শুনানির দাবিতে অবরোধ, বিক্ষোভ। 2 ঘন্টা ধরে বর্ধমান নবদ্বীপ রাজ্য সড়ক অবরোধ করা হয়। আমার সঙ্গে শরদিন্দু রয়েছে, কথা বলবো শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, এই যে অবরোধ হলো, বিক্ষোভ দেখালেন, সমস্যার সমাধান কি হলো? দেখো, বাসিন্দাদের অভিযোগ যে তাদের নাম খসড়া তালিকায় রয়েছে, শুধু তাই নয়, তাদের আত্মীয়দের নাম 2002 সালের তালিকায় রয়েছে, অথচ খুবই সামান্য বিভিন্ন কারণে গ্রামের অন্তত 70% বাসিন্দাকেই ডেকে পাঠানো হচ্ছে। কোথায় ডেকে পাঠানো হচ্ছে না, 30 কিলোমিটার দূরে বিডিও অফিসে ডেকে পাঠানো হচ্ছে। গ্রামবাসীদের বক্তব্য, শুনানিতে যদি যেতেই হয় তবে স্থানীয় পঞ্চায়েতে শুনানি কেন্দ্র করুক বা 5 কিলোমিটারের মধ্যে শুনানি কেন্দ্র করা হোক, তাতে তাদের হয়রানি কমবে। কারণ 30 কিলোমিটার দূরে পয়সা খরচ করে তাদের যেমন যেতে হচ্ছে, তেমনি সেখানে 2-3 ঘন্টা বসে থাকতে হচ্ছে। তার
তারপরে আবার বাড়ি ফেরাতে সারাদিন তাদের নষ্ট হয়ে যাচ্ছে। তাই তারা ঘরের কাছে এই এসআইআর কেন্দ্র, শুনানি কেন্দ্র করতে হবে, এই দাবিতে সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত তারা অবরোধ করে বর্ধমান নবদ্বীপ রোড এবং খুব ব্যস্ততম রোড, এবং এর ফলে যাত্রীরা খুব দুর্ভোগের মধ্যে পড়েন। অবশেষে দেওয়ানদিঘি থানার পুলিশ এবং বিডিও অফিস থেকে আধিকারিকরা যান এবং তারা আশ্বাস দেন যে তাদেরকে বাসে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে, তাদের হয়রানি কমাতে, এবং শুনানি হয়ে গেলে আবার বাসে করে ফিরিয়ে দেওয়া হবে। প্রশাসনের এই আশ্বাসের পর অবরোধ উঠেছে। সমস্যা বেশ শরদিন্দু। নোটিশ পাঠিয়েছে, এবং নোটিশে দেখাচ্ছে যে আমি পাবলিক, আমি যখন আমার বাবাকে যেটা লিঙ্কেজ দেখিয়েছি তাকে আরও 6 জন বাবা বলে দেখাচ্ছে, তার জন্য তোমার হিয়ারিং। তার জন্য 130 জন মতো নাম পাঠিয়েছে, একটু পরে বলেছে আবার আসবে। এখন আমরা আমাদের এখানকার জনতা চেয়েছে যে আমাদের হিয়ারিংটা 5 কিলোমিটারের মধ্যে হোক। আমাদের এখানে থেকে 30 কিলোমিটার বিডিও অফিস, হ্যাঁ, আমাদের তো যাতায়াতের অসুবিধা, তার জন্য ওরা যাতে 5 কিলোমিটারের মধ্যে হয় তার জন্য ওরা এই আন্দোলনটা করেছে। যারা বৃদ্ধ, যারা অসুস্থ, তাদের বাড়িতে গিয়ে এসআইআর শুনানি করার নির্দেশ দিয়েছে কমিশন। কিন্তু নির্দেশ ইশার কেন এই কথা বলছি তার কারণ ছবিটা দেখলেই বুঝতে পারবেন। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। অসুস্থ বৃদ্ধা, তাকে আসতে হয়েছে এভাবে। চুঁচুড়ায় আজও হিয়ারিং হয়রানির অভিযোগ। চুঁচুড়ার 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিখা মিত্র শুনানিতে আসতে গিয়ে হয়রানির অভিযোগ রয়েছে। ছবিটা কোথাও গিয়ে বদলাচ্ছে না। সোমনাথ রয়েছে আমার সঙ্গে, কথা বলবো সোমনাথের সঙ্গে। সোমনাথ, কমিশনের নির্দেশ রয়েছে কিন্তু নির্দেশ ইশার, ছবিটা বদলাচ্ছে না। হ্যাঁ দেখো, সেটাই যে এসে এসআইআর শুনানিতে এসে খুব উগড়ে দিলেন এই বৃদ্ধা, যে পা ভাঙা শরীর অসুস্থ, এমনি তার আগে অপারেশন একটি হয়েছে, তার মধ্যে এই শুনানিতে আসতে হয়েছে। বিএলওকে বলেছিলেন যে যাতে শুনানি না আসতে হয়, তারপরও ওনাকে শুনানিতে আসতে হয়েছে। কেন বিএলও জানিয়েছে যদি শুনানিতে না আসে, ভোট যদি না দেয়, তাহলে ব্যাংকের বই বাতিল হয়ে যাবে। এবং তার এই বৃদ্ধ বয়সে তারা এই বয়সে এসেছে শুনানির জন্য। কেন তাদের যদি পেনশন বন্ধ হয়ে যায়, তাদের যদি ব্যাংকের বই বন্ধ হয়ে যায়, সেই কারণে তাদের এই বয়সে কষ্ট করে 600 টাকা ভাড়া দিয়ে তারা টোটো করে এসেছে। তাদের এই বয়সে পয়সারও যেমন একটা সমস্যা রয়েছে, তেমনই তারা এই বয়সে তাদের বারবার তারা বিএলওকে জানিয়েছিলেন যে যাতে বাড়িতে গিয়ে তার শুনানি হয়, কিন্তু বয়সে তাদের বলাটাই ছাড় হয়েছে। সমস্যা বেশ, আমাদের বলা হচ্ছে যে এটা যদি না যাওয়া হয় তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, পেনশন বন্ধ হয়ে যাবে। এটা এক ধরনের থ্রেট, সেই ভয়তে আমাকে আসতে হচ্ছে। এইসব নানা টেনশন আমাদের উপর দিয়ে যাচ্ছে। আমরাও তো ভোট দিই, তাহলে আমাদের দিকটা কেন ভাবলেন? 2002-এ ভোট দিয়েছিলেন? হ্যাঁ, ভোটার লিস্টে নামও আছে, তারপরেও এইভাবে হ্যারাসমেন্ট করা কোন কারণে? মনে হয় আমরা বাইরে থেকে এসেছি? আমার তো এখানেই জন্ম, এখানে আমার 7 পুরুষ এখানে। আপনারা তো দেখছি হাতে লাঠি নিয়ে এইগুলো নিয়ে আপনি কষ্ট করে এখানে অব্দি এসেছেন। নির্বাচন কমিশনের নির্দেশ, আমরা কি করতে পারি? আমি এর থেকেও বৃদ্ধ মানুষকে আসতে দেখেছি। কষ্ট তো হচ্ছে, কি বলবো বলো তো, আমি বুঝতে পারছি না। বয়স আমার অনেক, 87, 87 বছর বয়স, দুটো পাই আমার ভাঙা। এখানে আসতে হয়েছিল? হ্যাঁ, এখানে হ্যাঁ। এ তো দেখলেন চুঁচুড়ার ছবি। হুগলির কোন্নগরের ছবিটা দেখায় হিয়ারিং হয়রানি, নাম বাদ যাবে তাই লম্বা লাইন, যেখানে বৃদ্ধ বৃদ্ধারাও সেই লাইনে রয়েছেন। কেন রয়েছেন? কারণ তাদের আশঙ্কা রয়েছে নাম বাদ হয়ে যেতে পারে, আর তাই লাইনে বৃদ্ধ বৃদ্ধারা। 2002-এর লিস্টে নাম থাকার পরও শুনানিতে। আপনার কত বয়স হয়েছে এখন? 79। 2002-এর নাম দেখালো, লিখে নিল সব কিছু, তাহলে বললো ও হয়তো চড়তে পারে না, বলেছে আসবো, সব ডকুমেন্ট দেবেন। ওই জন্য আজকে আমি করতে পারি, কালকে ডকুমেন্ট আসে তো ভালো হয় না, এরকম তো হয় না, ভুল ভালো হচ্ছে। আমার 80 বছর, তাই মানে রানিং করছে 80 দশকে পড়েছি। কিসের জন্য এসেছেন এখানে? হিয়ারিং? হিয়ারিং মানে আমার কি আর বলবো, জানলো সে তো ওরাই জানে, কেন আমার কাছে সব ডকুমেন্টস আছে, নামও আছে, সব কিছুই আছে। 11টায় টাইম দেওয়া হয়েছে, 10:30টায় বেরিয়েছি, এখানে পৌঁছেছি রাইট টাইমে। তো ডেকেছে, অসুস্থ লোককে এনেছি, সই পর্যন্ত করতে পারিনি, ওর পেপারে সই আমাকে করতে হচ্ছে। এবার ডেকেছে এসআইআর হিয়ারিং, কারণ সেটা জানি না, সব ওকে আছে, প্রত্যেকটা পেপার ওকে। এই তো হয়রানি, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে।
জেলায় জেলায় হয়রানির ছবিটা আজও অব্যাহত। হয়রানি পানিহাটিতেও, সেখানে হিয়ারিং এর ভয়ে অঝরে কান্না। শুনানিতে গিয়ে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়লেন মহিলা। পানিহাটির 12 নম্বর ওয়ার্ডের ঘটনা। নির্বাচন কমিশনের ভূমিকায় ক্ষোভ। একশো 26 পার্টির এক ভোটার, খুবই গরিব, তার বার্থ সার্টিফিকেট নেই, পড়াশুনো করেনি, স্কুল সার্টিফিকেট নেই। হঠাৎ দেখি লাইনে দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে পড়ে গেল, বিশাল আতঙ্কিত, এবং তাকে ধরে রাখা যাচ্ছিল না। বাড়ির লোককে খবর দেওয়া হলো, তার 2 ছেলে আসলো, তাকে ধরে নিয়ে তাড়াতাড়ি শুনানিতে নিয়ে যাওয়া হলো। তাকে এখন বাড়িতে পাঠানো হয়েছে। এটা কি হয়রানির শিকার? অবশ্যই হয়রানির শিকার। 2002 সালে নাম থাকা সত্ত্বেও 65 বছরের এক বৃদ্ধাকে শুনানিতে ডাকা হয়েছে। আমাকে হিয়ারিং এ ডেকেছে। আমার তো 2002 সালে আমার ভোট দেওয়া আছে, তাও আমাকে ডেকেছে। 50 বছর থেকে এই কলোনি দখল করে কলোনিতে, এখন যদি নাম বাদ চলে যায়, বাদ চলে যাক, ওতে আমার কোনো ভয় নাই। এবার দেখাবো এসআইআর হিয়ারিং এ প্যারালাইসিস আক্রান্ত। চূড়ান্ত হয়রানি নকশালবাড়ির বৃদ্ধার। দেখুন, 1 বছর আগে পক্ষাঘাতে আক্রান্ত। বিএলওকে জানানোর পরও হিয়ারিং নোটিশ আর কোনো রকমে হিয়ারিং এর হাজিরা বৃদ্ধার। কমিশনের মানবিকতা নিয়ে প্রশ্ন। আপনার কি অসুবিধা আছে? আমার অসুবিধা অনেক, বুকের শ্বাস থেকে পা চলে না ভালো করে, ওইটাই প্যারালাইসিস আছে কি? আর বুকটা ধাপধাপ করে, তারপরে বাড়ি নাই। তারপরেও ডাকছে আপনাকে? হ্যাঁ, ওরকমের ডাকছে। কেন ডাকছে? আর কেন ডাকছে আমি কি বলবো। মানে হিয়ারিং এ ডাকছে? হ্যাঁ, হিয়ারিং। অসুবিধা হচ্ছে আসতে? হ্যাঁ, আসতে অসুবিধা হয়তো। বাড়িতে গিয়ে করলে ভালো হতো? বাড়িতে করলে তো ভালো হতো। মায়ের তো প্যারালাইসিস আছে পায়ে, তারপর ইয়ে আছে কি বলে হার্টেরও প্রবলেম আছে, মার শ্বাসকষ্ট আছে। তবু বাড়িতে যাইনি, হিয়ারিং করার জন্য আমাদেরকে নিয়ে আসতে হইলো। বিএলও কি জানে না বিষয়টা? বিএলও জানে, তারপরেও ডেকেছে? হ্যাঁ, তারপরেও ডেকেছে। কতটা অসুবিধা হচ্ছে আসতে? অনেক অসুবিধা, রাস্তাতে অনেক জার্কিনে মা হাঁটতে পারে না, গাড়িতে অসুবিধা হয়, বুক ধরপড় করে। আমার মা এত পুরানো মানুষ, আমাদের কাছে সবকিছু প্রুফ আছে। বিএলও গুলা লিখতে ভুল করছে আর আমাদেরকে এগুলা হ্যারাসমেন্ট করতেছে। এসআইআর এ ফের চড়া সুর। আবারও মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী, আর এ নিয়ে 5 বার। আমাদের নেক্সট ডেস্টিনেশন ইজ ইলেকশন কমিশন। খেলা করতে হবে, লড়াই করতে হবে, লড়াই হবে, খেলা হবে। শনিবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি। সোমবার ফের এসআইআর এ পদ্ধতিগত ত্রুটির অভিযোগ জানিয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, শুনানিতে যোগ্যতা প্রমাণে প্রয়োজনীয় নথি নেওয়ার পর কোনো অ্যাকনলেজমেন্ট অথবা রসিদ দেওয়া হচ্ছে না। সেই কারণে খুঁজে পাওয়া যায়নি অথবা রেকর্ডে নেই বলে দেখানো হচ্ছে। এইভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা ত্রুটিপূর্ণ, মেনে নেওয়া যায় না। মাথা খাটিয়ে বিচার না করে যান্ত্রিকভাবে বিষয়টি দেখা হচ্ছে। এতে সাধারণ মানুষের চরম হয়রানি হচ্ছে। সাংবিধানিক অধিকার থেকে ভোটারদের বঞ্চিত করা হচ্ছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, 2002 শেষ এসআইআর এর কোনো ডিজিটাইজড নথি ছিল না। ভোটার লিস্ট তৈরি করা হয় ম্যানুয়ালি, তাকে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অনুবাদ করা হয়েছে। একাধিক ক্ষেত্রে নাম, বয়স, লিঙ্গ ও বাবা মায়ের নামে অসঙ্গতি তৈরি হয়েছে। এর জেরে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বৈধ ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে। 23 বছর ধরে ভোটারদের অনেকেই কমিশনের ফর্ম 8 ফিল আপ করেছেন। প্রয়োজনীয় সরকারি নথি নিয়ে শুনানির মাধ্যমে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছেন ইআরও, এইআরও। 2025-এর ভোটার তালিকাতেও তাদের নাম রয়েছে, কিন্তু কমিশনই এখন সেটা মানছে না। ভোটারদের আবার প্রমাণ করতে হচ্ছে যে তারা বৈধ ভোটার। এটা স্বেচ্ছাচারী, অযৌক্তিক এবং সাংবিধানিক ভাবনার পরিপন্থী। ভোটারদের নিজের বা বাবার নামে ভুল ধরা পড়লে বিএলও, ইআরও, এইআরওরা সংশোধন করে নিতে পারেন। তা না করে ভোটারদের শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। এসআইআর এর পদ্ধতিতে ত্রুটি এবং তার জেরে ভোটারদের হয়রানি,
এর আগেও মুখ্য নির্বাচন কমিশনারকে একাধিক চিঠি দিয়েছেন মমতা। শনিবারের চিঠিতে ছত্রে ছত্রে ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী। লেখেন, এটা অত্যন্ত লজ্জার বিষয় যে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বকে হিয়ারিংয়ে হাজির হতে বলা হয়েছে যোগ্যতা প্রমাণ করার জন্য। অমানবিক এই প্রক্রিয়ার শিকার জয় গোস্বামী, দীপক অধিকারী, মোহাম্মদ শামী এবং ভারত সেবাশ্রম সংঘের মহারাজও। এটা কি নির্বাচন কমিশনের ঔদ্ধত্য নয়? শনিবার এই চিঠি, তারপর আবার সোমবার এসআইআর ইস্যুতে কমিশনে লেখা মুখ্যমন্ত্রীর পঞ্চম চিঠি। নিউজ 18 বাংলা। জালে মাদক চক্রের মাথা, মালদা পুলিশের জালে মাদক চক্রের মাথা এনারুল। কলকাতার এন্টালি থেকে এনারুলকে গ্রেফতার করা হয়েছে। মালদায় ব্রাউন সুগার তৈরি করে গোটা দেশে পাচার। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সেবক রয়েছে, কথা বলবো সেবকের সঙ্গে। সেবক, জানতে চাইবো যে এই এনারুলের সম্পর্কে কি কি জানা যাচ্ছে, কিভাবে গ্রেফতার, আরও একটা বিষয়, নিশ্চয়ই এই জালটা তো অনেক দূর পর্যন্ত, আর কারা কারা জড়িত? একদমই, দেখো, প্রথমেই যেটা বলবো যে এই এনারুলকে গ্রেপ্তার করা এটা অত্যন্ত বড় সাফল্য বলে মনে করছে পুলিশ। কারণ পুলিশের দাবি এনারুল এ রাজ্যে যারা মাদক কারবার করেন সবচেয়ে বড় মাথা এই এনারুল শেখ, যার খোঁজে পুলিশ হন্যে হয়ে ঘুরছিল। মালদার কালিয়াচকের বাসিন্দা এই এনারুল। দেখো, দেখে অত্যন্ত সাদামাটা, সাধারণভাবে বোঝার কোনো উপায় নেই যে মাদক কারবারের রাজ্যের বেতাজ বাদশা এই এনারুল। তার খোঁজ চালাতে গিয়ে পুলিশ কলকাতায় ঘাঁটি গেড়েছিল মালদা পুলিশ। এরপর কলকাতার এন্টালি থানার একটি গোপন এলাকা থেকে কলকাতা পুলিশের সাহায্যে তারা অভিযান চালায় এবং শেষ পর্যন্ত এনারুলকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পুলিশ বলছে গত কয়েক বছরে অন্তত কয়েক হাজার কোটি টাকার মুনাফা করেছে মাদক ব্যবসায়। সে কিভাবে কাজ করতো, এক সময় 2010 সাল নাগাদ সাধারণ মাছ ব্যবসায়ী ছিল। এরপর সে পোস্ত চাষ করত। পোস্ত চাষের যে পোস্তের আঠা তা মাদক কারবারে ব্যবহার হতো। পুলিশ তারপরে জিরো পপি একটা মিশন চালায়। পোস্ত চাষের বিরুদ্ধে মালদা জেলা জুড়ে অভিযান হয়। তখন সে কৌশল বদল করে। এরপরে উত্তর পূর্বাঞ্চল, মূলত অসম, মণিপুর, এগুলো রাজ্য থেকে কাঁচামাল আনা হতো। তারপরে কলকাতা কালিয়াচকে বেশ কিছু যুবককে মাদক তৈরি, ব্রাউন সুগার কি করে তৈরি করতে হবে কাঁচামাল থেকে, তার প্রশিক্ষণ দিয়েছিল এই এনারুল। এরপর প্যাডলার বা এজেন্টদের মাধ্যমে গোটা দেশে ছড়ানো হচ্ছিল। একাধিক রাজ্যে তার নেটওয়ার্ক রয়েছে এমনটা পুলিশের দাবি। সে কয়েক হাজার কোটি টাকা এখান থেকে যে মুনাফা করেছে, সেই মুনাফা আবার প্রমোটিং এ, জমি ব্যবসায় কাজে লাগানো হয়েছে এমনটাও পুলিশ জানতে পারছে। প্রোটেকশন মানি বাবদ প্রচুর টাকা খরচ করতে এনারুল, ফলে দীর্ঘদিন ধরে হাতের নাগালের বাইরে ছিল পুলিশের এবং সমাজের বিভিন্ন প্রভাবশালী অংশের সঙ্গে তার সম্পর্ক তৈরি, সে যোগসাজশ তৈরি করেছিল এমনটাও পুলিশ মনে করছে। আজকেই তাকে মালদা জেলা আদালতে তোলা হচ্ছে। 10 দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে শুধু পশ্চিমবঙ্গ নয়, একাধিক রাজ্যে কিন্তু তার র্যাকেট সক্রিয় এমনটাই পুলিশ জানতে পেরেছে। বিহার, ঝাড়খণ্ডেও তার গ্যাং কাজ করছে এবং রাজ্যে তো সবচেয়ে বড় মাথা এনারুল বটেই, সারা দেশেও প্রথম সারির যারা মাদক কারবারি তাদের মধ্যে এই এনারুল রয়েছে। এবং এই এনারুল সে কিন্তু কালিয়াচকের মজমপুরের বাসিন্দা। কালিয়াচকের একাধিক জায়গায় তৈরি হচ্ছিল মাদক এবং সে নিজে অপারেট করতে একটা বড় গ্যাং, যে গ্যাং নাকি একাধিক রাজ্যে কাজ করেছে এবং তাকে গ্রেপ্তার করতে পারা এটা অত্যন্ত বড় সাফল্য বলছে পুলিশ। এবং তাকে জেরা করে আরো প্রচুর তথ্য জানা যেতে পারে মাদক কারবার সংক্রান্ত, এমনটাই দাবি পুলিশের। এই এনারুলকে কিন্তু অনেকদিন ধরে গ্রেপ্তার করার চেষ্টা হচ্ছিল। গত 1 মাস ধরে আমরা জানি মালদায় কিন্তু অন্তত পক্ষে 30 জন মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। অন্তত 26-27 কেজি মাদক ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। দেখো, এই বাজারে অন্তত পক্ষে কোটি টাকা কেজি বলা হয় এই ব্রাউন সুগার। আর এই এনারুলের দলবলের কাছ থেকে গত 1 বছরে পুলিশের একটি সোর্স মারফত আমরা যেটা জানতে পাচ্ছি, প্রায় 150 কেজি অর্থাৎ 150 কোটি টাকারও বেশি মাদক মালদা পুলিশ পেয়েছিল গত 1 বছরে। এই এনারুলের দলবলের কে বিভিন্ন সেক্রেটারিদেরকে গ্রেপ্তার করে শুধু মালদাতেই। এছাড়াও কলকাতা পুলিশের একটা বড়সড় সাফল্য তা বলাই যায়। নটোরিয়াস যে ড্রাগ সিন্ডিকেটের যে ফান্ডা ছিল, কিংপিন ছিল মালদাতে, যে অনেকগুলো কেসে মানে এনডিপিএস কেসে ইনভলভ অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু গ্যাং রাইভালরির কেসেও ইনভলভ। এনারুল হক আলিয়াস এনারুল শেখ, একে আমরা অ্যারেস্ট করেছি কালকে। এর সাথে এর একজন ক্লোজ অ্যাসোসিয়েট এরই কাকা শৌকত শেখ আলিয়াস ভগলু,
এও অ্যারেস্ট হয়েছে। আমাদের টিম এবং আমরা কলকাতা পুলিশের ওখানে আমাদের রেডের সময় আমরা তাদের